মাইক্রোভাস্কুলার, ম্যাক্রোভাস্কুলার and others, ঠিক আছে, মাইক্রোভাস্কুলার, ম্যাক্রোভাস্কুলার and others. Under microvascular, three important, one is retinopathy, nephropathy and neuropathy. Retinopathy, nephropathy and neuropathy. Okay. Macrovascular, mainly cerebrovascular disease, peripheral arterial disease or peripheral vascular disease. ঠিক আছে, আদার্সে অনেক কিছুই আছে সিস্টেম ওয়াইজ, লাইক ইন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, গ্যাস্ট্রোপ্যারেসিস, ডায়রিয়া। ওকে, genitourinary system like erectile dysfunction or তোমার সিস্টোপ্যাথি বলানোর সময় সিস্টোপ্যাথি or muscle weakness, muscle mass loss, lot of complications আছে, এখানে দেখে নাও লেখা আছে। দেখো আদার্সের মধ্যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, গ্যাস্ট্রোপ্যারেসিস, ডায়রিয়া। দেখো আদার্সে দেখো genitourinary uropathy, sexual dysfunction like erectile dysfunction, dermatologic, skin manifestations of diabetic patients. কি হতে পারে? হোয়াট আর দ্য স্কিন ম্যানিফেস্টেশন ইন ডায়াবেটিস পেশেন্ট? এডিমা হতে পারে, হার্ট ফেলিওর বা কিডনি ফেলিওর হলে তারপর এডিমা হলো। ডায়াবেটিসের জন্য তো এডিমা হবে না। অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স একটা আছে, কিন্তু ওটা তো অত কমন নয়, ঠিক আছে, সব পেশেন্ট পাবে না। সো হোয়াট ইজ দ্য মোস্ট কমন ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন যদি বলা হয়, কি বলবে? জেরোসিস অফ স্কিন, ড্রাইনেস অফ দ্য স্কিন, মোস্ট কমন ম্যানিফেস্টেশন, ঠিক আছে। ডায়াবেটিক শিন স্পট, অনেক ডায়াবেটিক পেশেন্টের লোয়ার লিম্বে শিন মানে টিবিয়ার সামনে অনেক সময় স্পট থাকে, ম্যাকুলোপ্যাপুলার স্পটস, ডায়াবেটিক শিন স্পট বলা হয়, ঠিক আছে। আচ্ছা, আরও আছে ইনফেকশাস কমপ্লিকেশনস। ডায়াবেটিসের জন্য ইনফেকশন হতো, ডায়াবেটিস থাকলে একটা ইনফেকশন হওয়ার চান্স থাকে, লাইক ইউটিআই, ভেরি কমন। ইউটিআই হতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন হতে পারে, কারণ ডায়াবেটিক পেশেন্টদের ইমিউনিটি পাওয়ার কম থাকে, ঠিক আছে। আচ্ছা, চোখে কী হতে পারে? ক্যাটারাক্ট হতে পারে, প্রিম্যাচিওর ক্যাটারাক্ট। গ্লকোমা, গ্লকোমা কি? হোয়াট ইজ গ্লকোমা? রেস্ট ইন্ট্রাওকুলার প্রেশার, ঠিক আছে। কাইরো আর্থ্রোপ্যাথি, জয়েন্ট ইনভলভমেন্ট, স্পেশালি স্মল জয়েন্টস অফ দ্য হ্যান্ডস অ্যান্ড দ্য ফিট, কাইরো আর্থ্রোপ্যাথি। পেরিওডন্টাল ডিজিজ, ওডন্টাল মানে কি? টিথ, ডেন্টাল ইনফেকশন, ডেন্টাল ক্যারিস, গাম ইনফেকশন, হ্যাঁ, এগুলো থাকতে পারে। পেরিওডন্টাল ডিজিজ খুব কমন ডায়াবেটিক পেশেন্টদের। সুগার একটু বাড়লেই দাঁতে ইনফেকশন হয়ে যায়, দাঁতে ব্যথা হয়, আর হেয়ারিং লস হতে পারে। এগুলো ইম্পর্টেন্ট আদার্সের মধ্যে, ঠিক আছে। মাইক্রোভাস্কুলার কি বললাম? রেটিনোপ্যাথি, ঠিক আছে। ম্যাকুলার এডিমা হতে পারে। নিউরোপ্যাথি থাকবে, সেন্সারি মোটর অর অটোনমিক। নেফ্রোপ্যাথি, কিডনি ইনভলভমেন্ট, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, খুব খুব ইম্পর্টেন্ট টপিক, কোশ্চেন আসবে, শর্ট নোট নাহলে লং কোশ্চেন পাবে, এটা ভালো করে পড়তে হবে। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ঠিক। আচ্ছা, ম্যাক্রোভাস্কুলার মধ্যে করোনারি আর্টারি ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ অ্যান্ড সেরিব্রোভাস্কুলার ডিজিজ, ঠিক আছে। আর এটা হচ্ছে হার্ট ফেলিওর। সো দিজ আর মেন কমপ্লিকেশনস, ক্রনিক কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস, ঠিক আছে। Now, what is the mechanism of this complication? Why there is this chronic complications? Why there is complications in diabetic patient? What is the mechanism? What do you think? Mechanism of chronic complications. এক নম্বর, chronic hyperglycemia.
ক্রনিক হাইপারগ্লাইসেমিয়া, ক্রনিক্যালি যদি ব্লাড সুগার এলিভেটেড থাকে কি হবে? What are the long term consequences of having high blood sugar in? কি হতে পারে? থাকলো আমার কি যায় আসে? ব্লাড সুগার হাই আছে, কি ক্ষতি হবে? হ্যাঁ, কি হবে? হাই সুগার থাকলে ব্লাডে কি হবে? টিস্যুতে কি কি চেঞ্জেস আসবে? কিছুই হবে না তো, নাকি হবে? একটা নর্মাল সুগার একটা পেশেন্টের 150, একজন আছে 350, ক্রনিক্যালি এলিভেটেড। মনে হয় কিছু চেঞ্জ হবে যা 350 আছে? হবে তো? কি হয় ক্রনিক হাইপারগ্লাইসেমিয়াতে? হ্যাঁ, chronic hyperglycemia leads to advanced glycated end products, AGEs, advanced glycated end product। তোমাদের বলেছিলাম না প্রোটিন উইথ সুগার অ্যাটাচমেন্ট HbA1c তে, ওটা তো হিমোগ্লোবিন হয়ে গেল, কারণ বডির যে কোনো প্রোটিনের সঙ্গে কিন্তু লং টার্ম সুগার হাই থাকলে অ্যাটাচমেন্ট হতে পারে। তার ফলে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যাডভান্স গ্লাইকেটেড এন্ড প্রোডাক্ট, AGEs। এটাই হচ্ছে মেন কালপ্রিট। ঠিক আছে, এ কি করবে? It can attach with cell membrane receptors of different types of cells like macrophages or any other cells that leads to abnormal cellular function। তাই তো, সেল সারফেস রিসেপ্টর হলো কোনো রকম সিগন্যাল তৈরি করলো হয়তো, বা সেল সারফেস রিসেপ্টরে করে এই রিসেপ্টরের কাজটা করতে দিল না, তাহলে অ্যাবনর্মাল সেলুলার ফাংশন হবে। ঠিক আছে, they can also attach with other intra or extracellular protein, they can also attach with other intra or extracellular proteins। তাহলে কি হবে? প্রোটিন ক্রস লিঙ্কিং হবে। সো ক্রস লিঙ্কিং, প্রোটিন ক্রস লিঙ্কিং, এই যে প্রোটিন ক্রস লিঙ্কিং হলো, এটা হওয়ার জন্য অর্গান ওয়াইজ কি কি চেঞ্জ হয়? ইন কিডনিতে গ্লোমেরুলার ডিসফাংশন, তোমরা যখন নেফ্রোপ্যাথি পড়বে তখন দেখবে গ্লোমেরুলার কি কি চেঞ্জ আছে। গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন থিকেনিং হয়, ঠিক আছে, মেসেঞ্জিয়াল এক্সপ্যানশন হয়, সেগুলো এই অ্যাডভান্স গ্লাইকেটেড এন্ড প্রোডাক্ট ডিপোজিশনের জন্য। আচ্ছা, অল্টার্ড ব্লাড ফ্লো, অল্টার্ড ব্লাড ফ্লো টু এ অর্গান। ঠিক আছে, আর কি হতে পারে? অ্যাবনর্মাল ইন্ট্রাসেলুলার মেটাবলিক পাথওয়েজ, মেটাবলিক পাথওয়েজগুলো অ্যাবনর্মাল হয়ে গেল। ঠিক আছে, অ্যাবনর্মাল ইন্ট্রাসেলুলার মেটাবলিক পাথওয়েজ। ঠিক আছে, আর হতে পারে অ্যাথেরোস্ক্লেরোসিস। তাহলে এজি থাকার জন্য এতগুলো চেঞ্জ আসতে পারে, বুঝতে পারলে? ক্রনিক হাইপারগ্লাইসেমিয়া থাকলে কি প্রবলেম হবে? এই প্রবলেম হবে, অ্যাডভান্স গ্লাইকেটেড এন্ড প্রোডাক্ট, তারা আইদার সেলুলার মেমব্রেন অ্যাটাচড হয়ে অ্যাবনর্মাল সেল ফাংশন করবে, বা ইন্ট্রা বা এক্সট্রাসেলুলার তোমার প্রোটিনের সঙ্গে অ্যাটাচড হয়ে অন্যান্য অর্গ্যান ড্যামেজ করবে। রেটিনাল ড্যামেজ আছে, তোমার গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ড্যামেজ আছে, নিউরোনাল ড্যামেজ আছে, সব কিন্তু এই এজির জন্যই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে, এটা ক্রনিক হাইপারগ্লাইসেমিয়া। So in diabetic patient there is endothelial dysfunction that leads to abnormal growth factors,
high amount of growth factor, like VEGF, vascular endothelial growth factor, excess secretion. তাহলে excess secretion হলে কি হবে? VEGF এক্সট্রা হলে কি হয়? ক্যাপিলারি proliferation বাড়ে, নিওভাস্কুলারাইজেশন হয়। হ্যাঁ, নিওভাস্কুলার মেকানো হচ্ছে VEGF। মেনলি কোথায় এটা থাকে? নিওভাস্কুলারেশন রেটিনাতে, রেটিনাতে, ঠিক আছে? রেটিনোপ্যাথি তোমরা যখন পড়বে তখন দেখবে এই নিওভাস্কুলারাইজেশন হয়, ঠিক আছে? এই জন্য এই রেটিনোপ্যাথির ট্রিটমেন্টে দুটো মেডিসিন ইউজ করা হয়, হ্যাঁ, অ্যান্টি VEGF, নাম জানো? Bevacizumab. These are monoclonal antibody. Bevacizumab and ranibizumab. Beva and Rani. Very easy to remember. Bevacizumab and ranibizumab. Anti-VEGF. They are used in the treatment of diabetic retinopathy. To suppress this abnormal high levels of VEGF. Okay. 3 নম্বর হচ্ছে increase amount of ROS or superoxide. So third mechanism হচ্ছে in diabetic patient there is increased production of reactive oxygen species or superoxide. তাহলে কি হবে? এক্সেস অ্যামাউন্ট অফ সুপার অক্সাইড থাকলে কি হয়? এনজাইম ড্যামেজ হয়, অক্সিডেটিভ হবে, ফ্যাট পারঅক্সিডেশন হয়ে যেতে পারে, হ্যাঁ, অনেক রকম প্রবলেম দেখা যেতে পারে। তো এই মেনলি 3টে জিনিস মাথায় রাখবে, তো তোমার ক্রনিক হাইপারগ্লাইসেমিয়া, অ্যাবনর্মাল গ্রোথ ফ্যাক্টরস অ্যান্ড ইনক্রিজ রস অর সুপার অক্সাইড ফর্মেশন। ক্রনিক কমপ্লিকেশনসের জন্য এই 3টে ফ্যাক্টর মেনলি দায়ী। এবার এর সঙ্গে যদি পেশেন্টদের ডিসলিপিডিমিয়া থাকে, হাইপার টেনশন থাকে, তাহলে এগুলো সব অ্যাক্সিলারেট হবে, বাড়বে, আরও বেশি হবে, ঠিক আছে? ওই জন্য ডায়াবেটিসের সঙ্গে হাইপার টেনশন, ডিসলিপিডিমিয়া ওগুলো কন্ট্রোল রাখা খুব দরকার। হলো? তা ডায়াবেটিক কমপ্লিকেশনস কেন হয় মোটামুটি বুঝলে? লিখতে পারবে তো? আচ্ছা, তোমরা রেটিনোপ্যাথি পড়েছ? ডায়াবেটিক রেটিনোপ্যাথি যদি শর্ট নোট আছে কি লিখবে? না লিখবে না ছেড়ে দেবে যে আমি পড়িনি স্যার, লিখবো না? So coming to diabetic retinopathy, তোমরা অপথ্যালমোলজিতে ডিটেলস পড়বে, শর্ট করে বলছি, ঠিক আছে? So diabetic retinopathy divided into two parts. You can say two types of development. One is called NPDR and another is PDR. So NPDR is non-proliferative diabetic retinopathy, non-proliferative. One is proliferative, another is non-proliferative. Okay. NPDR and PDR. NPDR কখন হয়, PDR কখন হয়? Most of the cases they are present simultaneously. ঠিক আছে? তাহলে NPDR এর মেকানিজমটা কি? Why there is NPDR? Due to chronic hyperglycemia, there is loss of pericytes, loss of retinal pericytes, very important. এখান থেকে MCQ question আছে, what is the earliest change in diabetic retinopathy? Loss of retinal pericytes. হলো? Loss of retinal pericytes. Pericytes টা কি? What is pericyte? পড়েছো তো অপথ্যালমোলজি ক্লাস হচ্ছে না নাকি? স্টার্ট হয়েছে? See, this is the pericyte, this green color. Pericytes are the cell, they surrounding the vessels, small vessels or capillaries. Okay,
A lot of function of these pericytes. One important function is controlling the tone of the blood vessels. How much blood will go, excess or less, to control the blood flow. ঠিক আছে? আরও যে নিউরোনাল সিগন্যালসগুলো থাকে, যে নিউরন আসছে, দেখো নিউরন আসছে, এই যে পেরিসাইটস, এই নিউরোনাল সিগন্যালগুলো রিসিভ করে, ভ্যাসো কনস্ট্রিকশন হবে না ভ্যাসো ডাইলেটেশন হবে, ঠিক আছে, সেগুলোকে এরা কন্ট্রোল করে। তো এই হচ্ছে ফাংশন অফ পেরিসাইটস। হলো? তাহলে লস অফ পেরিসাইটস, পেরিসাইট যদি লস হয় কি হবে? আনকন্ট্রোল ভ্যাসো ডাইলেটেশন, তাই না? ইনক্রিজ মেমব্রেন পারমিবিলিটি, তাই তো? তাহলে কি হবে এখানে? ভ্যাসো ডাইলেটেশন, ইনক্রিজ পারমিবিলিটি, আচ্ছা, লস অফ পেরিসাইট অ্যান্ড অল্টার্ড ব্লাড ফ্লো, increase extracellular matrix component. These are main pathological features in NPDR, non-proliferative diabetic retinopathy. কি ফাইন্ডিংস থাকে? যদি অপথ্যালমোস্কোপি করো, অপথ্যালমোস্কোপি দেখেছো? অপথ্যালমোস্কোপ দিয়ে চোখ দেখা, দেখো নি? দেখবে। তাহলে কি পাবে এখানে? এমবিসি, নিউমোনিক, মনে রাখতে হবে। 3 ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ইন পেশেন্ট উইথ এনপিডিআর, ঠিক আছে? এম হচ্ছে মাইক্রো অ্যানিউরিজম, ফরমেশন। ওই যে ভেসেলসের লস অফ পেরিসাইট হলো, জায়গায় জায়গায় মাইক্রো অ্যানিউরিজম হবে। তোমরা অ্যানিউরিজম জানো তো ব্যাপারটা কি? বলেছিলাম না একবার? অ্যানিউরিজম ফরমেশন হবে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড হচ্ছে ব্লড হেমারেজ, ব্লড হেমারেজ, ডট অ্যান্ড ব্লড হেমারেজ, জানো তো? ব্লড মানে কি? ব্লড দেখতে কেমন হয়? ডট আর ব্লটের মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ, একটু ফোঁটাটা ছড়িয়ে যাবে, এই হচ্ছে ডট, আর এটা যখন একটু ছড়িয়ে ছিটিয়ে থাকবে ডটেরই মতো, এটা হচ্ছে ব্লড। তাহলে ব্লড হেমারেজ। অ্যান্ড সি ফর কটন উল স্পটস, ঠিক আছে? তো এইগুলো থাকবে, কটন উল স্পট। These cotton wool spots are due to ischemia, retinal ischemia or infarction. ঠিক আছে? নেক্সট পিডিআর, proliferative diabetic retinopathy। এখানে কি হয়? Due to ischemia there is neovascularization. Neovascularization is the pathognomic of PDR. নতুন ভেসেল ফরমেশন হবে। ওই যে ইস্কেমিয়া হলো, ইনফেকশন হলো, ভিইজিএফ থাকলো, যার ফলে বডির রেসপন্সে একটা নতুন ভেসেল তৈরি হবে। কারণ বডি কী চাইবে? যে জায়গাটা ইস্কেমিয়া হয়েছে সেটাকে ব্লাড সাপ্লাই রিস্টোর রাখার জন্য, যাতে ইনফেকশনটা না বাড়ে, তো নিওভাস্কুলারাইজেশন হবে। কিন্তু নিওভাস্কুলারাইজেশন যেগুলো হলো, এটা উইক ভেসেলস, দে আর উইক ভেসেলস, হ্যাঁ, দে ফ্রিকুয়েন্টলি ব্লিডস, সো দ্যার ইজ চান্স অফ ব্লিডিং ইজ ভেরি হাই। So retinal or vitreous hemorrhage, দু জায়গা হতে পারে, রেটিনাতে হতে পারে, ভিট্রিয়াস হতে পারে, ভিট্রিয়াল হেমারেজ। হলো?
ব্লিডিং হয়ে গেল, কিছুদিন পরে কি হবে, এই জায়গাটায় ফাইব্রোসিস হবে, হবে তো, ব্লাড ক্লট থেকে ফাইব্রোসিস হবে, এই জায়গাটা ফাইব্রোসিস হবে। ফাইব্রোসিস হলে কি হবে, কন্ট্রাকশন হবে তো জায়গাটা, দ্যাট লিডস টু রেটিনাল ডিটাচমেন্ট। এই দেখো, এটা অপথ্যালমোস্কোপিক এক্সামিনেশন ফাইন্ডিং, ঠিক আছে। এই ভেসেলসগুলো থাকছে, আপার দিকে দুটো, নিচের দিকে দুটো, হ্যাঁ, এটা অপটিক ডিস্ক, এইখানে থাকে ম্যাকিউলা, ঠিক আছে, সেন্টার অফ দ্য রেটিনা, ম্যাকুলা, এটা পেরিফেরাল রেটিনা, ঠিক আছে। একদম ভালো করে দেখো, কিছু কিছু ব্লড হেমারেজ, দেখছো, একটা ব্লড হেমারেজ, একটা ব্লড হেমারেজ, ঠিক আছে, এই একটা হেমারেজ আছে, এইখানে হেমারেজ আছে, এটা হেমারেজ আছে। এই যে স্পটগুলো দেখছো, এটা কটনুল স্পট, ঠিক আছে। আচ্ছা, এখানে তো নিওভাস্কুলারাইজেশন আছে কিছু, দেখো এই জায়গাগুলো দেখো, কিছু নতুন ভেসেলস দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা নর্মালি থাকে না, ঠিক আছে। তাহলে এনপিডিআর, পিডিআর এর মেন মেকানিজম কি, রেটিনাল ইস্কেমিয়া, হ্যাঁ, দ্যাট লিডস টু নিওভাস্কুলারাইজেশন, নিওভাস্কুলারাইজেশন লিডস টু yes bleeding, retinal or vitreous hemorrhage, ফাইব্রোসিস কি হলে কন্ট্রাকশন টেনে ধরবে, কি হবে, রেটিনাল ডিটাচমেন্ট, পার্মানেন্ট ভিশন লস, ঠিক আছে। তাহলে ট্রিটমেন্ট কি করবে, এটা ট্রিটমেন্ট অফ পিডিআর অর এনপিডিআর। মেন ট্রিটমেন্ট কি, মেন ট্রিটমেন্ট একদম গ্লাইসেমিক কন্ট্রোল, সুগার কন্ট্রোল খুব ভালো রাখতে হবে। অনেক সময় খুব ভালো সুগার কন্ট্রোল করলে কিছুটা রিভার্স হয়ে যায় এই ড্যামেজগুলো, পুরোপুরি হবে না কিন্তু কিছুটা রিভার্স হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার কিছু স্পেসিফিক থেরাপি, একটা তো তোমাকে বললাম। আচ্ছা, এটাতে আরেকটা নাও, রেটিনোপ্যাথিতে এটা মিস হয়ে যাবে নাহলে, এটা হচ্ছে ম্যাকুলার ইডিমা, ঠিক আছে। আচ্ছা, এই অপথ্যালমোস্কোপ করে তুমি এনপিডিআর পিডিআর দেখছো, কিন্তু ম্যাকুলার ইডিমাতে পাওয়া যাবে না, ম্যাকুলার ইডিমা আছে জানতে গেলে কি করবে, কি টেস্ট পারফর্ম করা হয় বলো, এটা হচ্ছে ফ্লুরোসিন অ্যাঞ্জিওগ্রাম or OCT, ফ্লুরোসিন অ্যাঞ্জিওগ্রাম করতে পারো, বা ওসিটি হচ্ছে অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি। তোমরা দেখবে যখন অপথ্যালমিক চেম্বারে যাবে, রিপোর্ট নিয়ে আসে পেশেন্ট, ওসিটি রিপোর্ট নিয়ে এলো, অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি। তাহলে তোমাকে এই টেস্ট করে ম্যাকুলার ইডিমা আছে কিনা জানতে হবে, হলো। তাহলে ট্রিটমেন্টে কি বললাম, জেনারেল ট্রিটমেন্টে তোমার গ্লাইসেমিক কন্ট্রোল, হাইপারটেনশন কন্ট্রোল, কোলেস্ট্রল থাকলে কোলেস্ট্রল কন্ট্রোল, ঠিক আছে। আর স্পেসিফিক ট্রিটমেন্টে কি বললাম, কিছু বলেনি না ট্রিটমেন্টে, স্পেসিফিক ট্রিটমেন্ট 1 নম্বর হচ্ছে পিআরপি, প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন, কি করা হয়, এইখানে অনেকগুলো ছোট ছোট স্পট সিলেক্ট করে সারাউন্ড করে একদম চারিদিকে ফটোকোয়াগুলেট করে দেওয়া হয়। তাহলে ফটোকোয়াগুলেট করলে কি হবে, যে নিউ ভেসেলসগুলো ছিল তারা যেখানে ব্লিডিং হচ্ছিল বন্ধ হয়ে যাবে, ইস্কিমিয়া কম হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার ওই অ্যান্টি ভিইজিএফ থেরাপি যেটা বললাম, অ্যান্টি ভিইজিএফ থেরাপি, হ্যাঁ, ও র্যানিবিজুমাব অ্যান্ড বিভাসিজুমাব, এটা ইন্ট্রা অকুলার ইঞ্জেকশন দেওয়া হয়, ইন্ট্রা অকুলার ইঞ্জেকশন, আইভি নয় কিন্তু, ইন্ট্রা অকুলার ইঞ্জেকশন। সো প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন অ্যান্ড অ্যান্টি ভিইজিএফ থেরাপি,
এটা স্পেসিফিক ট্রিটমেন্ট, ঠিক আছে। নাও কামিং টু ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। সো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, what do you mean by diabetic nephropathy? কি literal meaning কি diabetic nephropathy? So the damage to the nephron in patient with diabetes, simply, है ना। तो কি ড্যামেজ হয়, what are the important damages to the nephron? So diabetic nephropathy তে যদি হিস্টোলজিক্যালি ডিভাইড কর, একটা আছে ডিফিউজ গ্লোমেরুলোস্ক্লেরোসিস, আর একটা আছে তোমার নোডিউলার গ্লোমেরুলোস্ক্লেরোসিস, ঠিক আছে। এখানে সেই মেকানিজম ওইগুলো আসবে, এজিই, রস, ভিইজিএফ, ঠিক আছে। আরও অনেক কিছু ফ্যাক্টরস থাকে, এই তিনটে মেন ফ্যাক্টর, ঠিক আছে। ডিফিউজ অ্যান্ড নোডুলার গ্লোমেরুলোস্ক্লেরোসিস, কি ছবি আছে দেখি একবার, এটা ছবিটা নেই। আচ্ছা, ডিফিউজ মানে কি হবে, তোমার এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এক্সপ্যানশন হবে, ঠিক আছে, জিবিএম থিকেনিং হবে, আচ্ছা। আর নোডুলার স্ক্লেরোসিসে কি হয়, গ্লোমেরুলাসের মাঝখানে একটা হাইলিন ডিপোজিশন হয়, হাইলিন ডিপোজিশন, ঠিক আছে। নোডুলার গ্লোমেরুলোস্ক্লেরোসিস হয় জায়গায় জায়গায়, গ্লোমেরুলাসের মধ্যে এরকম নোডুলার স্ক্লেরোসিস হয়, একটু হাইলিন ডিপোজিশন। এটা হিস্টোলজিক্যাল ফাইন্ডিং। এটা একটা নাম আছে, কেডব্লিউ লেশন, কিমেলস্টেল উইলসন লেশন, KIMME, কিমেলস্টেল উইলসন, কেডব্লিউ লেশন। কেডব্লিউ লেশন কোথায় পাওয়া যায়, কিডনিতে, নেফ্রনে, ডায়াবেটিক পেশেন্টস, ঠিক আছে। তো হিস্টোলজি বলে গেলো, বাকি আর কি পাবে তুমি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি পেশেন্টের, ওয়ান ইম্পর্টেন্ট, আচ্ছা দুটো জিনিস আমরা মেনলি দেখি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি পেশেন্টের, ঠিক আছে। একটা হচ্ছে ইউরিন এসিআর অ্যান্ড অ্যানাদার ইজ জিএফআর, এস্টিমেটেড জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, ঠিক আছে। ইউরিনারি এসিআর অ্যান্ড ইজিএফআর। হোয়াট ইজ ইউএসিআর, কি করে করা হয় ক্যালকুলেট, it is the albumin excretion in response to or in respect to creatinine excretion, albumin excretion with creatinine excretion, ঠিক আছে। কিভাবে এক্সপ্রেস করা হয়, মিলিগ্রাম পার গ্রাম, সো মিলিগ্রাম অফ প্রোটিন পার গ্রাম অফ ক্রিয়েটিনিন এক্সক্রিশন, ঠিক আছে। এর নর্মাল ভ্যালু কত, নর্মালি লেস দেন 30, ঠিক আছে। কখন ইউএসিআর হাই আছে বা পজিটিভ আছে বলবে, যখন মোর দেন 30 হয়। সো 30 to 299 অ্যান্ড মোর দেন 300, এই তিনটে স্টেজিং হয়, ঠিক আছে। এটা নর্মালি থাকে, এটা হচ্ছে মডারেট, এটা হচ্ছে সিভিয়ার। সো মডারেটলি এলিভেটেড কখন বলবে, যখন মোর দেন 30 হয়ে যাবে, আর মোর দেন 300 হচ্ছে সিভিয়ারলি এলিভেটেড, ঠিক আছে। এই মডারেট এলিভেশনটা কি বলা হয়, মাইক্রো অ্যালবুমিনোরিয়া, মাইক্রো অ্যালবুমিনোরিয়া, ঠিক আছে। আর হচ্ছে ম্যাক্রো অ্যালবুমিনোরিয়া,
তাহলে মাইক্রো অ্যালবুমিনুরিয়া বুঝলে? সো যখন ইউরিনারি এসিআর হবে 300-এর নিচে, 30 to 300, এটা হচ্ছে মাইক্রো অ্যালবুমিনুরিয়া। আর মোর দ্যান 3 ইজ ম্যাক্রো অ্যালবুমিনুরিয়া, মানে বেশি অ্যালবুমিন এক্সক্রিশন হচ্ছে, ঠিক আছে? এই ইউএসএআর যত বাড়বে, ইট ইন্ডিকেটস মোর নেফ্রন ড্যামেজ, কিডনি ড্যামেজ। যত কিডনি স্টেজিং বাড়বে, সিকেডি স্টেজ যত বাড়বে, ইউএসিআর তত বাড়বে, ঠিক আছে? দেখ এখানে স্টেজ কি আছে, স্টেজ অফ ডায়াবেটিক কিডনি ডিজিজ, স্টেজ 1 to স্টেজ 5, ঠিক আছে? স্টেজ 1 হচ্ছে নর্মাল, 90 or অ্যাবভ, মাইল্ড, ঠিক আছে? এই স্টেজ 1টাকে অনেক সময় বলা হয় স্টেজ অফ হাইপার ফিল্ট্রেশন, স্টেজ অফ হাইপার ফিল্ট্রেশন। ফার্স্ট স্টেজ, পেশেন্টের কিডনি প্রবলেম আছে কিন্তু জিএফআর নর্মাল, 90 থেকে বেশি। কেন? গ্লুকোজ আসছে, গ্লুকোজ ইউরিনে আসার ফলে কিছুটা অসমোটিক অ্যাকশানে এক্সেস ওয়াটারটাকেও নিয়ে আসে। সো ইনক্রিজ ইউরিন প্রোডাকশন or urine excretion in earlier stage due to hyperfiltration, stage of hyperfiltration হলো। জিএফআর নর্মাল বা বেশি থাকে, 120 150 পর্যন্ত থাকতে পারে। স্টেজ 2তে আসলে জিএফআরটা কমবে, 60 to 89, এখানে মাইল্ডলি কিডনি ড্যামেজ থাকবে, ঠিক আছে? স্টেজ 3টাকে দুভাগে ভাগ করা হয়, স্টেজ 3A, স্টেজ 3B, ঠিক আছে? 45 to 59 and 30 to 44. So mild to moderate, moderate to severe. Stage 4 and stage 5. Stage 5 is less than 15 GFR. The end stage renal disease. Stage 5 is also called end stage renal disease. হলো? তাহলে কটা স্টেজ? 5টা, ঠিক আছে? According to GFR. এই ফার্স্ট সেকেন্ড স্টেজ ইউজুয়ালি মাইক্রো অ্যালবুমিনুরিয়া থাকে, থার্ড স্টেজ অনওয়ার্ড ইউজুয়ালি ম্যাক্রো অ্যালবুমিনুরিয়া থাকে। তাহলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির ডেফিনেশন বলবে, ঠিক আছে? নেক্সট হিস্টোলজি বলবে, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বলবে, বা কী কী দিয়ে ডায়াগনোসিস করবে, ইউরিন এসিআর অ্যান্ড ইজিএফআর দিয়ে, স্টেজেস বলবে, ঠিক আছে? তারপরে কি আসবে? ট্রিটমেন্ট আসবে। ট্রিটমেন্ট কী করবে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি? হাউ উইল ইউ ট্রিট? ডায়াবেটিক নেফ্রোপ্যাথির you can say general measures and some specific therapy. জেনারেল মেজার্সে কি করবে? পেশেন্টের কোমরবিড কন্ডিশন, ট্রিটমেন্ট অফ কোমরবিড কন্ডিশন লাইক হাইপারটেনশন, ডিসলিপিডেমিয়া, থাইরয়েড ডিসঅর্ডার্স, ঠিক আছে? ইউরিক অ্যাসিড এক্সেস, এগুলোকে তোমাকে ট্রিটমেন্ট করতে হবে। ইউরিক অ্যাসিড হাই থাকলেও নেফ্রোপ্যাথি হয়, হ্যাঁ, এটাকে ইউরেট নেফ্রোপ্যাথি বলা হয়। গুড গ্লাইসেমিক কন্ট্রোল, সুগার কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? স্মোকিং অ্যান্ড অ্যালকোহল সিজেশন, অ্যাভয়েড নেফ্রোটক্সিক ড্রাগ। These are general measures, ঠিক আছে? স্পেসিফিক থেরাপি কি দেবে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি? You have to prevent the progression of the nephropathy, ঠিক আছে? কি কি ইম্পর্টেন্ট মেডিসিন আছে? এটা হচ্ছে এসি ইনহিবিটর অর এআরবি। যদি পেশেন্টের হাইপারটেনশন থাকে তাহলে কোন অ্যান্টি হাইপারটেনশন চুজ করবে? এটা, ঠিক আছে? যারা এসি ইনহিবিটর থাকে তাদের কিন্তু তোমার কিডনি প্রোগ্রেশনটা ডিলে হয়। নেক্সট আর কি দেবে? SGLT2 ইনহিবিটর, SGLT2 ইনহিবিটরস কি কি বলেছিলাম? হঠাৎ SGLT ইনহিবিটর, ড্যাপাগ্লিফ্লোজিন অ্যান্ড এম্পাগ্লিফ্লোজিন, অনেকগুলো আছে, তোমরা এই দুটো মনে রাখবে, ড্যাপাগ্লিফ্লোজিন অ্যান্ড এম্পাগ্লিফ্লোজিন, ঠিক আছে? ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য তোমাকে এইটা ইউজ করতে হবে। এরও কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট আছে। ইট ক্যান প্রিভেন্ট দ্য প্রোগ্রেশন অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ঠিক আছে? হলো? আর কি আছে?
GLP-1 রিসেপ্টর অ্যাগোনিস্ট, GLP-1 রিসেপ্টর অ্যাগোনিস্ট নাম শুনেছ? কিছু নাম বলতে আর GLP-1 রিসেপ্টর অ্যাগোনিস্টের? semaglutide, very important. liraglutide, যদি কিছু না জানো একটাই মনে রাখো, semaglutide, ঠিক আছে? এটা আজকাল খুব হচ্ছে। শুধু এটার জন্য নয়, ডায়াবেটিস ট্রিটমেন্টের জন্য নয়, এটা হচ্ছে ওয়েট ম্যানেজমেন্টের জন্য, ওয়েট রিডাকশন, ওবেসিটি ট্রিটমেন্টে খুব কমনলি ইউজ করা হচ্ছে আজকাল, ঠিক আছে? কারণ এই semaglutide নিলে, রেগুলার নিলে 6 মান্থসে দেখা যায় 10% বডি ওয়েট লস হয়, ঠিক আছে? কস্টলি, অবভিয়াসলি কস্টলি, হ্যাঁ, আস্তে আস্তে দাম কমবে। ঠিক আছে, তাহলে এসসি ইউনিটার এআরবি, আর এটা হচ্ছে তোমার এমআরএ। এমআরএ কি বলেছিলাম? এমআরএ হঠাৎ এমআরএ, এই ওটা তো বিটা ব্লকার হয়ে গেল। স্পাইরোনোল্যাকটোন, এপ্লিরেনন, স্পাইরোনোল্যাকটোন, এপ্লিরেনন অ্যান্ড ফিনেরেনন। ফিনেরেনন ভেরি ইম্পর্টেন্ট, ফিনেরেনন এইটা মনে রাখবে, ফিনেরেনন, ঠিক আছে? এটা কিন্তু অ্যান্টি ফাইব্রোটিক ড্রাগ হিসেবে ইউজ করা হয়, ফিনেরেনন, ঠিক আছে? মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এমআরএ, ঠিক আছে? কি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি কোশ্চেন আসলে খুব ডিফিকাল্ট নাকি, ইজি না? বাকিটা পড়ে নেবে, যদি কিছু ছেড়ে যায় সেটা তোমাদের লিখে দেবে, ঠিক আছে? বেসিক জিনিসটা বুঝলে তো মোটামুটি। তাহলে আলটিমেটলি কী হবে? ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হলে আস্তে আস্তে কিডনি ফাংশন কমবে। পেশেন্টের কী প্রবলেম হবে কিডনি ফাংশন কমলে? পেশেন্ট কী কী কমপ্লেন করবে? তখন ইউরিন প্রোডাকশন কমে যাবে, জিএফআর কমে যাবে না, যদি কিডনি ফাংশন ডিক্লাইন হবে, ইউরিন প্রোডাকশন কমবে, পেডাল ইডিমা হবে, ঠিক আছে? আর কি হবে? কার্ডিয়াক ফেলিউর হবে, অ্যাসিড হবে, থার্ড স্পেস ফ্লুইড কালেকশন হতে পারে, ঠিক আছে? প্লুরাল এফিউশন, পেরিকার্ডিয়াল এফিউশন, অ্যাসাইটিক ফ্লুইড এফিউশন, ঠিক আছে? আর কি হবে? রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, অ্যাসিডোসিস হতে পারে, মানে কিডনি ফেলিউরের জন্য যা যা হয়, ঠিক আছে?